বাড়ি ভর্তি গেস্টদের মাঝখানে এবার সকলকে চকমা দিয়ে বাড়ি থেকে পালালো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এক বাড়ি ভর্তি লোকের মধ্যে যখন ঈশা এবং অঞ্জন ব্যস্ত হয়ে পড়ে গেস্টদেরকে অ্যাটেন্ড করার ব্যস্ততার মধ্যে, ঠিক সেই সময় সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রাই বলতে থাকে যে না, এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না, কারণ আমার যতদূর মনে হচ্ছে, আমার মন কু গাইছে যে খুব শীঘ্রই অনির্বাণ নিশ্চয়ই আমার পরিবার সকলকে নিয়ে এখানে এসে হাজির হবে, আমাকে সম্মুখীন করে দেবে। আর তখন যদি একবার আমি আমার পরিবারকে দেখে ফেলি তাহলে আমি আরও বেশি দুর্বল হয়ে পড়বো। আর আমি চাই না যে এত দিন ধরে আমি যে পাষণ্ড হয়ে রয়েছি সেই পাষণ্ড মনটাকে আমার ভেঙে যেতে হোক শুধুমাত্র আমার পরিবারকে সামনে দেখে। কারণ তারা একবার যদি আমার সামনে চলে আসে তখন আমার দুর্বলতাটা এমনভাবে তীব্র হতে শুরু করে দেবে, তখন হয়তো আমার কোনো পালানোর আর উপায় থাকবে না। এর আগে আমি এখান থেকে পালাবো, কারণ আমি যত শীঘ্রই সম্ভব তোমাদের থেকে দূরত্ব বজায় রাখবো ততই আমি মনে করি যে আমার নিজের এবং তোমাদের দুজনের জন্যই ভালো হবে। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই যখন বলতে থাকে যে না, যে করেই হোক না কেন আমাকে পালাতে তো হবেই, কিন্তু সামনের গেট দিয়ে যদি পালানোর চেষ্টা করি তাহলে রক্ষে থাকবে না। ঈশা এবং অঞ্জন যা কিছু শুরু করেছে তাতে তো আমার মনে হয় না যে ওরা আমাকে কোনোভাবে পালাতে দিবে। তার থেকে বরঞ্চ একটা আমি কাজ করতে পারি যে এখান থেকে পেছন গেট দিয়ে আমি এখান থেকে পালিয়ে যাই। অন্যদিকে জানালা দিয়ে দড়ি দিয়ে যখন রাই সে দড়ি বেয়ে বেয়ে সেখান থেকে নেমে পড়ে, ঠিক সেই সময় রাই শেষবারের মতন একটা চিঠি লেগে সেখানে রেখে যায়। অন্যদিকে রাই পালাতে যাওয়া মাত্রই অন্য দিক থেকে যখন স্রোত ও গোটা পরিবারকে নিয়ে সেখানে এসে হাজির হয়ে অস্থির অস্থির করে বলতে থাকে পার্টির মধ্যে যে আচ্ছা, আমার দিদিভাই কোথায়? আমি আমার দিদিভাইকে দেখার জন্য আমার আর তর্স হয়েছে না। আমার মা থেকে শুরু করে আমরা সকলে উদ্বিগ্ন হয়ে রয়েছে, আমরা কখন দিদিভাই আমাকে সামনাসামনি দেখবো। প্লিজ আপনি আর কোনো মতে আমাদেরকে আর অপেক্ষা করবেন না, যত শীঘ্রই সম্ভব রাই দিদিভাইকে আমাদের সামনে নিয়ে আসুন। অন্যদিকে ঈশা বলতে থাকে যে আরে আরে, আপনারা সবেমাত্র এসেছেন, আপনারা যে পরিমাণে ক্লান্ত দেখা যাচ্ছে আপনাদের চোখে মুখে বোঝা যাচ্ছে, আপনারা প্লিজ একটু জল খাবার খান, আপনারা একটু রেস্ট নিন, তারপরে আপনারা নির্দ্বিধায় আপনাদের মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারেন, ওর সাথে দেখা করতে পারেন। আবার এতটা টেনশন করে না তো, কারণ আমরা ওকে নজরে রেখেছি আর ও একদম নিজের রুমে আছে। ওকে আমরা যদিও বারবার করে বলেছিলাম যে আমাদের সকলের মাঝে এসে থাকতে, কিন্তু তা সত্ত্বেও ও আমাদের সকলকে বারবার করে রিকোয়েস্ট করেছে যাতে আমরা এরকম সামাজিক কোনো অনুষ্ঠানের মধ্যে তাকে না টানা হেঁচড়া করি, তার জন্য আমরা সেটা করিনি। কিন্তু তাই বলে আপনি একদম টেনশন করবেন না, আগে প্রথমে আপনারা একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করুন। অন্যদিকে অঞ্জন বলতে থাকে যে দেখুন কাকিমা, আমরা বেশ বুঝতে পারছি যে আপনার কতটা আপনার মেয়েকে দেখার জন্য মনটা কাঁদছে, কিন্তু তা সত্ত্বেও আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, আমরা আনছি এক্ষুনি রাইকে। অন্যদিকে যখন ঈশা বলতে থাকে যে আমি বরঞ্চ একবার গিয়ে রাইকে বলে আসি যে ওর সাথে দেখা করার জন্য কিছু লোক এসেছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কেন আমার এরকমটা মনে হচ্ছে যে রাই হয়তো বা ওই ঘরে নেই। রাই যদি কোনো মতে এখান থেকে পালিয়ে থাকে তাহলে কি হবে, কারণ ঈশা এবং ওর গোটা পরিবার তো এখানে গেস্টদেরকে অ্যাটেন্ড করতে ব্যস্ত। এবার যদি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রাই যদি পালিয়ে যায় তখন আমি কী উত্তর দিব বিক্রমদের গোটা পরিবারকে? অন্যদিকে বিক্রম বলতে থাকে যে মা, যা দেখে আমার মনে হচ্ছে যে এবার কোনো না কোনো মতে অবশ্যই আমরা রায়ের মুখোমুখি হয়ে যাব, না কি বলো? অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে এবার তো সেটা হতেই হবে, নয়তো বা রায়কে মুখোমুখি দাঁড়িয়ে আমার যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর কী করে আমি রায়ের কাছ থেকে আদায় করবো বলতো? অন্যদিকে ঈশা যখন রায়ের রুমে গিয়ে রায়কে কোথাও দেখতে না পাই, ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে কোথায় গেল মেয়েটা, কোথাও তো খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো হতো লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।